মানুষের সহনশীলতার একটা সীমা আছে, এটা সবাই জানে। কিন্তু নিষ্ঠুরতা ঠিক কতটা দূর যেতে পারে সেটা আসলে কেউই জানে না। পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রতিনিয়ত ঘটে চলেছে ভয়ঙ্কর সব ঘটনা। প্রতিটা ঘটনায় যেন নিষ্ঠুরতার নতুন এক মাত্রা, নতুন এক সীমারেখা টেনে দেয়। আর এমনই এক শিউরে ওঠা গল্প ঘটেছিল ভারতের বেঙ্গালুরু শহরে। বেঙ্গালুরুর এক অন্ধকার রাস্তা, একেবারে ব্লাইন্ড কেস, যেন নিখুঁত এক অপরাধ। শুধু একটি গাড়ি, আর সেই গাড়ির ভেতরে পড়ে আছে এক নারীর নিথর দেহ। সেই দেহ থেকেই বেরিয়ে আসে এমন এক গল্প যা কোনো হরর সিনেমার চেয়েও কম ভয়ঙ্কর নয়। ডিসেম্বর 2021, রাত প্রায় 11:30। হঠাৎ করেই এক 16 বছরের কিশোর ছুটে ঢুকে পড়ে থানায়। তার চোখে মুখে আতঙ্ক, শরীর কাঁপছে। সে পুলিশকে জানায় রাস্তায় কেউ তাদের ওপর হামলা করেছে এবং তার মা গুরুতর আহত। কোনো সময় নষ্ট না করে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে তারা দেখতে পায় একটি গাড়ির ভেতরে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন এক নারী। অবস্থা আশঙ্কাজনক। পুলিশ সঙ্গে সঙ্গে মা ও ছেলেকে হাসপাতালে নিয়ে যায়। আহত নারীর নাম ছিল আরশা রেড্ডি, আর কিশোরটি ছিল তার 16 বছরের ছেলে। কিন্তু হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকেরা জানিয়ে দেন আরশা রেড্ডি আগেই মারা গেছেন। ঠিক সেই মুহূর্তেই ছেলেটি চিৎকার করে বলতে থাকে, এটা কোনো দুর্ঘটনা নয়, আমার মাকে খুন করা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, সে কেন এত নিশ্চিতভাবে এমন কথা বলছিল? একজন 16 বছরের কিশোর কেনই বা এমন দাবি করবে? ওয়েলকাম টু দ্য শো, আর আপনি দেখছেন আরশানার কেস। এই প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের ফিরে যেতে হবে একদম শুরুতে। বেঙ্গালুরু, ভারতের আইটি হাব হিসেবে পরিচিত এই শহর বহু ধনী ও প্রভাবশালী পরিবারের ঠিকানাও বটে। আরশানা বা আরশা রেড্ডিও বড় হয়েছিলেন এমনই এক সচ্ছল পরিবারে। তার বাবা ছিলেন একজন সফল ব্যবসায়ী। ছোটবেলা থেকেই আরশানা বেড়ে উঠেছিলেন আরাম আয়েশ আর বিলাসিতার পরিবেশে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পরিবার তার বিয়ের ব্যবস্থা করে। আরশানার বিয়ে হয় একটি সম্মানিত ও প্রতিষ্ঠিত পরিবারের এক যুবকের সঙ্গে। শুরুতে সব কিছুই ছিল নিখুঁত। সুখী সংসার, সামাজিক মর্যাদা, সব মিলিয়ে জীবনটা যেন স্বপ্নের মতোই ছিল। কিন্তু এই নিখুঁততার আড়ালেই ধীরে ধীরে জমে উঠছিল এমন এক অন্ধকার, যার পরিণতি কেউ কল্পনাও করতে পারেনি। তারা দুজন মিলে ধীরে ধীরে এক স্বচ্ছন্দ জীবনে অভ্যস্ত হয়ে ওঠে। নিজেদের ঘর, ভবিষ্যৎ আর স্বপ্ন নিয়ে সুখে দিন কাটছিল। সময়ের সঙ্গে সঙ্গে তাদের সংসার আরও পূর্ণতা পায়। একটি মেয়ে ও একটি ছেলে সন্তানের জন্ম হয়। আরশানা ও তার স্বামী ভালোবাসা আর যত্ন দিয়ে সন্তানদের বড় করতে থাকেন। প্রায় 15 বছর ধরে বাইরে থেকে দেখলে এই পরিবারটিকে নিখুঁত ও সুখীই মনে হতো। তাদের দাম্পত্য জীবনও ছিল দৃঢ় বলে ধারণা করা হতো। 15 বছর কম সময় নয়, কিন্তু সময়ের সাথে সাথে সেই নিখুঁত ছবিতে ফাটল ধরতে শুরু করে। ছোটখাটো মতবিরোধ ধীরে ধীরে বড় ঝগড়ায় রূপ নেয়। সম্পর্কের মধ্যে জমতে থাকে তিক্ততা। শেষ পর্যন্ত সমস্যাগুলো আর এড়িয়ে যাওয়া সম্ভব হয়নি। পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নেয়। শেষ হয় তাদের বিবাহিত জীবন ডিভোর্সের মাধ্যমে। ডিভোর্সের চুক্তি অনুযায়ী আরশানার প্রাক্তন স্বামী তাকে 15 কোটি টাকা দেন, যা প্রায় 1.7 মিলিয়ন মার্কিন ডলারের সমান। এই অর্থ তার নিজের জীবনযাপন ও সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষার জন্যই নির্ধারিত ছিল। সৎ ও সরল স্বভাবের মানুষ হিসেবে পরিচিত আরশানা এই সমঝোতাকে মেনে নেন। তার মনে হয়েছিল এই অর্থ যথেষ্ট ও ন্যায্য, কারণ সন্তানদের দায়িত্ব তারই ওপর ছিল, আর তাদের ভবিষ্যৎ নিশ্চিত করাই ছিল তার প্রধান লক্ষ্য। এর পাশাপাশি তার ধনী বাবা মাও তাকে পূর্ণ সমর্থন দেন। তার বাবা প্রায় 40 থেকে 50 কোটি টাকা মূল্যের একাধিক সম্পত্তি তার নামে হস্তান্তর করে দেন, যা প্রায় 4.5 থেকে 5 মিলিয়ন মার্কিন ডলারের সমান। পরিবারের একমাত্র কন্যা হওয়ায় আরশানার মালিকানায় চলে আসে বিপুল পরিমাণ সম্পদ। সব মিলিয়ে ডিভোর্স থেকে পাওয়া 15 কোটি টাকার সঙ্গে অতিরিক্ত প্রায় 40 কোটি টাকার সম্পত্তির মালিক হয়ে ওঠেন আরশানা। এই বিশাল আর্থিক ভিত্তির ওপর দাঁড়িয়ে তিনি নিজের জীবনে নতুন অধ্যায় শুরু করার সিদ্ধান্ত নেন। তিনি বেছে নেন রিয়েল এস্টেট ব্যবসা। নিজের অর্থ বুদ্ধিমত্তার সঙ্গে বিনিয়োগ করে বেঙ্গালুরুতে একটি রিয়েল এস্টেট কোম্পানি চালু করেন। কর্মচারী নিয়োগ করেন, একটি টিম গড়ে তোলেন
এবং ধীরে ধীরে নিজেকে একজন সফল ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করতে শুরু করেন। আরশানার ভবিষ্যৎ তখন সম্ভাবনায় ভরপুর মনে হচ্ছিল। ব্যবসা পরিচালনার সময়ই তার জীবনে আসে আরেকজন পুরুষ, যিনি তার রিয়েল এস্টেট ব্যবসা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়, ভালোবাসা জন্ম নেয়। প্রথম বিয়ে ইতিমধ্যেই শেষ হয়ে যাওয়ায় আরশানা তাকে নিজের জীবনের দ্বিতীয় স্বামী হিসেবে গ্রহণ করেন। সন্তান, অর্থ ও সফল ব্যবসা সবকিছুই তখন তার নিয়ন্ত্রণে। বাইরে থেকে দেখলে জীবনটা বেশ স্থিতিশীলই মনে হচ্ছিল। নতুন স্বামীর সঙ্গে মিলেই তিনি রিয়েল এস্টেট ব্যবসায় আরও মনোযোগী হন। কিন্তু এই শান্তি বেশিদিন স্থায়ী হয়নি। অচিরেই আবারও জীবনে তিক্ততা ফিরে আসে। আরশানা ধীরে ধীরে নিজের দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত নিয়ে সন্দিহান হয়ে পড়েন। ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে দুজনের মধ্যে মতবিরোধ শুরু হয়। সেই মতবিরোধ থেকে জন্ম নেয় মানসিক চাপ, ঝগড়াবিবাদ এবং তীব্র সংঘর্ষ। এর প্রভাব পড়ে শুধু তাদের দাম্পত্য জীবনে নয়, ব্যবসার ওপরও। এই সময়েই প্রকাশ্যে আসে আরেকটি গুরুত্বপূর্ণ সত্য। দ্বিতীয় স্বামীর সঙ্গে সম্পর্কের অবনতি চলাকালীন আরশানা অন্য এক ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠ হয়ে পড়েছিলেন। তার নাম নবীন, পেশায় একজন জিম ট্রেনার। বিষয়টি একসময় তার দ্বিতীয় স্বামীর কানে পৌঁছায়। এরপর পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। ব্যবসা ও ব্যক্তিগত জীবন দুই দিক থেকেই ঝগড়া চরমে পৌঁছায়। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে দ্বিতীয়বারের মতো আরশানাকে ডিভোর্সের মুখোমুখি হতে হয়। শেষ পর্যন্ত তিনি তার দ্বিতীয় স্বামীর সঙ্গেও সম্পর্ক ছিন্ন করেন। দ্বিতীয় বিবাহেরও পরিসমাপ্তি ঘটে। এই কঠিন সময়ে নাভিন তার পাশে দাঁড়ান। ধীরে ধীরে তিনি আরশানার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠেন। সময়ের সঙ্গে সঙ্গে তাদের সম্পর্ক আরও গভীর হয় এবং আরশানা তৃতীয়বারের মতো প্রেমে পড়েন। এবার আরশানা তার ভালোবাসাকে সুযোগ দেন। তিনি নাভিনকে বিয়ে করেন। এখন আরশানা ও নাভিন একসঙ্গে সুখী ছিলেন। যদিও নাভিন পেশায় একজন জিম ট্রেনার ছিলেন, তবুও তিনি আরশানার অফিসের কাজকর্মে সাহায্য করতে শুরু করেন। অন্যদিকে আরশানা আগের মতোই নিজের পরিবার ও সন্তানদের দায়িত্ব সামলে চলছিলেন। সবকিছু মিলিয়ে জীবনের ঝড় ঝাপটা পেরিয়ে আবারও যেন শান্তির পথে ফিরছিল আরশানার জীবন। কিন্তু এই শান্তির আড়ালেই লুকিয়েছিল ভয়ঙ্কর এক অন্ধকার, যার ইঙ্গিত তখনও কেউ বুঝতে পারেনি। তিনি প্রতি মাসে তার মেয়েকে পকেট মানি হিসাবে 50,000 টাকা দিতেন। পাশাপাশি সংসারের খরচ ও সহযোগিতার জন্য স্বামী নাভিনকে প্রতি মাসে 1 লক্ষ টাকা দিতেন। এভাবেই কয়েক বছর কেটে যায়। কিন্তু 2021 সালের 27 ডিসেম্বর সোমবার আরশানা রেড্ডির জীবনে সবকিছু এক মুহূর্তে বদলে যায়। এর ঠিক 1 মাস আগে নভেম্বর মাসে তার মা উমা মারা যান। এই মৃত্যু আরশানাকে ভেতর থেকে ভেঙে দেয়। তিনি গভীর শোকের মধ্যে ডুবে যান এবং সেই কষ্ট সামলাতে হিমশিম খেতে থাকেন। এমনকি তিনি জিগানি এলাকার নিজের বাড়ি ছেড়ে বেল্লান্দুরে একটি ভাড়া বাড়িতে চলে যান। মানসিকভাবে বিপর্যস্ত হলেও আর্থিক দিক থেকে আরশানার কোনো সমস্যা ছিল না। তার রিয়েল এস্টেট ব্যবসা ভালোই চলছিল এবং তিনি স্বাচ্ছন্দ্যভাবেই আয় করছিলেন। 27 ডিসেম্বর ছিল আরেকটি কারণে বিশেষ দিন। সেদিন ছিল পৌরসভা নির্বাচন। ভোট দেওয়ার জন্য আরশানাকে তার গ্রাম জিগানিতে যেতে হয়, যা বেল্লান্দুর থেকে প্রায় 28 কিলোমিটার দূরে। পরিকল্পনা অনুযায়ী আরশানা তার ইনোভা গাড়িতে করে ছেলেকে সঙ্গে নিয়ে রওনা দেন। গাড়িতে তাদের নিয়মিত ড্রাইভার প্রমোদ ছিলেন। পথে আরও 2 আত্মীয়কে তুলে নেওয়া হয়। সবাই মিলে তারা গ্রামে পৌঁছান। আরশানা ভোট দেন এবং এরপর বেল্লান্দুরে ফেরার জন্য যাত্রা শুরু করেন। ফিরতি পথটি ছিল প্রায় 45 মিনিট থেকে 1 ঘন্টার। অন্ধকার নামতে শুরু করলে সেই 2 আত্মীয় গাড়ি থেকে নেমে যান। এখন গাড়ির ভেতরে রইলেন মাত্র 3 জন, আরশানা, তার ছেলে এবং ড্রাইভার প্রমোদ। রাত আনুমানিক 10:30 মিনিট। তারা হুসুর রোডে ইলেকট্রনিক সিটি পুলিশ স্টেশনের কাছাকাছি আগ্রাহারা ট্রাফিক সিগন্যালে পৌঁছান। হঠাৎ করেই 2 বা 3টি ট্রাক আরশানার ইনোভা গাড়ির সামনে এসে পড়ে। তারা গাড়িটিকে ওভারটেক করে সামনে গিয়ে আচমকা থামিয়ে দেয়। ট্রাকগুলোর ভেতরে 4 জন লোক ছিল। সবার মুখ ঢাকা ছিল। তাদের হাতে ছিল বড় বড় ছুরি ও ধারালো ড্যাগার। পরিস্থিতি দেখে ড্রাইভার প্রমোদ সঙ্গে সঙ্গেই বুঝে যান কিছু একটা ভয়ঙ্কর হতে যাচ্ছে। তিনি দ্রুত গাড়ি চালিয়ে সরে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু ঠিক সেই মুহূর্তে এক অপরাধী গাড়ির সামনে একটি স্কুটার ছড়ে মারে। ইনোভা গাড়িটি সম্পূর্ণভাবে আটকে যায়।
গাড়ির চাকা থেমে যায় আর সেই সঙ্গে থমকে যায় আরশানা রেদ্দির শেষ অধ্যায়। ইনোভা গাড়িটি পুরোপুরি আটকে যায়। ঠিক তখনই হামলাকারীদের একজন গাড়ির কাঁচ ভেঙে ফেলে। ভেতরে আটকে পড়েন আরশানা ও তার ছেলে। ড্রাইভার প্রমোদ ছেলেটিকে বাঁচানোর চেষ্টা করেন, কিন্তু 4 জন হামলাকারীর মধ্যে 3 জন জোর করে আরশানাকে গাড়ি থেকে টেনে বের করে আনে। এই ফাঁকে গাড়ির অন্য দরজা দিয়ে ড্রাইভার প্রমোদ ছেলেটিকে নিয়ে কোনো মতে পালিয়ে যেতে সক্ষম হন। দুজনই গুরুতর আঘাত পান। শরীরে ছিল গভীর কালশিটে আর কাটা জখম। তবুও তারা প্রাণে বেঁচে যান। কিন্তু আরশানা ততটা সৌভাগ্যবান ছিলেন না। এরপর তার সঙ্গে কি ঘটেছিল তা সহজেই কল্পনা করা যায়। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই পুরো ঘটনাটি ঘটেছিল শহরের মাঝখানে, ব্যস্ত রাস্তায়, আশপাশে অসংখ্য মানুষ থাকা সত্ত্বেও। অনেকেই এই ভয়াবহ দৃশ্য মোবাইল ফোনে রেকর্ড করে ফেলেন। ঘটনার পরপরই আরশানার ছেলে ছুটে যায় থানায়। সেখান থেকে পুলিশ তাকে নিয়ে আবার গাড়ির কাছে যায়, কিন্তু তখন আরশানাকে সেখানে পাওয়া যায়নি। পরে সে ড্রাইভার প্রমোদের সঙ্গে যোগাযোগ করে জানতে পারে আরশানাকে কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ছেলেটি প্রাণপণে হাসপাতালে ছুটে যায়, কিন্তু সেখানে গিয়ে তার জন্য অপেক্ষা করছিল সবচেয়ে নির্মম সত্য: তার মা আর বেঁচে নেই। ভেঙে পড়া মন নিয়ে আরশানার ছেলে সোজা ইলেকট্রনিক সিটি থানায় গিয়ে এফআইআর দায়ের করে। অল্প সময়ের মধ্যেই একাধিক সিনিয়র পুলিশ অফিসার ও তাদের টিম ঘটনাস্থলে পৌঁছান। পুরো এলাকা ঘিরে ফেলা হয় এবং শুরু হয় বিস্তারিত তদন্ত। ফরেনসিক টিম ও ডগ স্কোয়াড ডাকা হয়। টেকনিক্যাল টিম আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করতে থাকে। আশপাশের দোকানদার ও স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা হয়। অনেক প্রত্যক্ষদর্শী তাদের মোবাইলে ধারণ করা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। মুহূর্তের মধ্যেই গোটা শহরে ছড়িয়ে পড়ে এই শিউরে ওঠা খবর। পুলিশ এই মামলাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেয়। হামলাকারীরা কারা, কোথায় থাকে, সব কিছু শনাক্ত করার চেষ্টা শুরু হয়। যদিও অপরাধীরা মুখ ঢেকে রেখেছিল, তবুও তদন্তকারী দল দ্রুত এগোতে থাকে। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন আরশানার ছেলে ও ড্রাইভার প্রমোদ। তারা পুরো ঘটনাই নিজের চোখে দেখেছিলেন এবং হামলার মুহূর্তে কোনো মতে প্রাণ বাঁচিয়ে পালাতে সক্ষম হয়েছিলেন। পুলিশ তাদের বিস্তারিত জিজ্ঞাসাবাদ শুরু করে। হয়তো হামলাকারীদের কথাবার্তা, শরীরী গঠন, কণ্ঠস্বর কিংবা কোনো অস্বাভাবিক আচরণ, এমন কিছু তারা খেয়াল করে থাকতে পারেন যা এই রহস্যময় হত্যাকাণ্ডের সূত্র ধরে দিতে পারে। আরশানার ছেলে জানিয়েছিল 4 জন হামলাকারীর মধ্যে একজন যেন নেতা ছিলেন। তিনি আরশানার দিকে চেঁচিয়ে বলেছিলেন, "কি সাহসে তুমি নাভিনের বিরুদ্ধে মামলা করেছ?" নাভিন হচ্ছিল আরশানার 3য় স্বামী। তবে এটি সম্ভব ছিল যে কেউ এই পরিস্থিতি ব্যবহার করে নাভিনকে ফ্রেম করতে চেয়েছিল। আরশানার ছেলে নিজের সন্দেহ ভাগ করে নিয়েছিল এবং তার স্টেপ ফাদার নাভিনের নামও এফআইআরে অন্তর্ভুক্ত করেছিল। পুলিশও এই মামলাকে গভীরভাবে তদন্ত করতে শুরু করে। তারা প্রথমে পরিবারের সদস্য, আত্মীয় এবং প্রতিবেশীদের সঙ্গে কথা বলা শুরু করে। তদন্তের সময় পুলিশ এমন কিছু চাঞ্চল্যকর তথ্য বের করে আনে যা সবাইকে অবাক করেছিল। একদিন আরশানার মেয়ে ইউভিকা তার বন্ধুদের সঙ্গে জন্মদিনের পার্টিতে গিয়েছিল। পার্টিতে তারা যথেষ্ট মদ পান করেছিল। সেই মুহূর্তে ইউভিকা হঠাৎ করে তার মাকে একটি মেসেজ পাঠানোর সিদ্ধান্ত নেয়। মেসেজে সে লিখেছিল যে সে নাভিনের সঙ্গে প্রেমে রয়েছে এবং সম্পর্কের মধ্যে আছে। এটার অর্থ হল ইউভিকা দাবি করছিল যে সে তার স্টেপ ফাদার নাভিনের সঙ্গে সম্পর্কের মধ্যে রয়েছে, যিনি আরশানার স্বামী ছিলেন। নাভিনের বয়স ইউভিকার চেয়ে প্রায় 10 থেকে 11 বছর বেশি। আরশানা মেসেজটি পড়ে স্তম্ভিত হয়ে যান। ইউভিকা যখন বাড়ি ফিরে আসে তখন মা তাকে বোঝানোর চেষ্টা করেন। বলেন, এটা ভুল, মানুষ কথা বলবে এবং সমাজে লজ্জা বাড়তে পারে। আরশানা তার স্বামী নাভিনের সঙ্গেও কথা বলার চেষ্টা করেন, কিন্তু দুজনেই শোনার ইচ্ছে দেখাননি। এরপর বাড়িতে অশান্তি শুরু হয়। আরশানা ও নাভিন ইতিমধ্যেই অন্যান্য কারণে ঝগড়া করছিলেন এবং ইউভিকার এই চাঞ্চল্যকর প্রকাশ তখন আগুনে আরও তেল ঢেলে দেয়। বাড়ির পরিবেশ ক্রমশ টানাপোড়েনপূর্ণ ও সংঘর্ষে ভরে ওঠে। আরশানার একজন ঘনিষ্ঠ বন্ধু, যিনি কুনলু রেডি লেআউটে থাকেন, প্রকাশ করেন
যে আরশানা তার মেয়ের সঙ্গে তার স্বামী নাভিনের সম্পর্ক জানার পর গভীরভাবে মানসিকভাবে কষ্টে ভুগছিলেন। রাতের ঘুম প্রায় হয়ে উঠেছিল অসম্ভব। বিশেষ করে তিনি ভয় পেতেন যে নাভিন হয়তো তাকে ক্ষতি করতে পারে। ফলে রাতে ঘুমানোর জন্য তাকে প্রায়ই স্লিপিং পিলের ওপর নির্ভর করতে হতো। 2021 সালের 30 অক্টোবর সন্ধ্যায় আরশানার মেয়ে আতঙ্কিত হয়ে তার বন্ধুদের বাড়িতে ছুটে যায়। সে জানায় নাভিন তার মাকে মারছে এবং হাত তোলে তার ওপর। এ খবর পেয়ে বন্ধু তৎক্ষণাৎ আরশানার বাড়িতে ছুটে যান সাহায্যের জন্য। ঠিক সেই সন্ধ্যায় আরশানা তার মা উমা এবং ছেলেকে নিয়ে বাড়ি ছেড়ে তার বন্ধুর বাড়িতে যান নিরাপত্তার জন্য। রাতেই আরশানা তার মাকে নিয়ে থানায় যান এবং নাভিনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এরপর 3 দিন তারা বন্ধুর বাড়িতেই অবস্থান করেন। এরপর তারা বেল্লান্দুরে একটি নতুন বাড়ি ভাড়া নেন এবং সেখানেই চলে যান। বাজার থেকে প্রয়োজনীয় সমস্ত গৃহস্থালির জিনিসপত্র কিনে আনেন এবং বন্ধুর সাহায্যে সবকিছু নতুনভাবে সাজিয়ে তোলেন। সব অশান্তি সত্ত্বেও আরশানার আর্থিক অবস্থা ভালো ছিল। তিনি স্বচ্ছন্দভাবে নিজের পরিবারকে দেখাশোনা করতে পারছিলেন। ইতিমধ্যেই ইউভিকা এবং নাভিন একসঙ্গে থাকতে শুরু করে এবং শারীরিকভাবে সম্পর্ক গড়ে তোলে। এরপর নভেম্বর মাসে আরশানার জীবনে আরও এক বিপর্যয় আসে। তার মা উমা মারা যান। আরশানা ক্রমশ আরও বিষণ্ণ হয়ে পড়েন এবং নিজের মনকে কিছুটা শান্ত রাখার জন্য প্রায়ই বাইরে সময় কাটাতে থাকেন। তিনি ব্যথিত হয়ে তার মেয়ে ইউভিকাকে নভিনের কাছ থেকে ফিরিয়ে পেতে চাইতেন এবং এখনও তাকে বোঝানোর চেষ্টা করতেন, কিন্তু ইউভিকা একেবারেই শুনতে চায়নি। একই সময়ে নভিন ক্রমাগত আরশানাকে অর্থের জন্য চাপ দিচ্ছিলেন। যখন পুলিশ মামলাটি তদন্ত করতে থাকে তখন তারা সব তথ্য উন্মোচন করে এবং নভিনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। 29 ডিসেম্বর সিসিটিভি ফুটেজের সাহায্যেও অন্যান্য কিছু অপরাধীর পরিচয় শনাক্ত করা যায়। সেই দিনেই মোট 3 জনকে গ্রেফতার করা হয়: নভিন, সন্তোষ এবং অনুপ। সন্তোষ এবং অনুপ বোম্যান হোলির বাসিন্দা ছিলেন। সন্তোষ, যিনি নভিনের বন্ধু, তিনি রাতের সেই ঘটনা বলেছিলেন, "কি সাহসে তুমি নভিনের বিরুদ্ধে মামলা করেছ?" পরের দিনই পুলিশ ইউভিকাকে গ্রেফতার করে। চাঞ্চল্যকরভাবে ইউভিকাও নভিনের সঙ্গে আরশানার বিরুদ্ধে একটি ষড়যন্ত্রের অংশ ছিল। কিন্তু কেন তারা এমন ঘৃণ্য কাজ করেছিল? পুলিশ যখন তাদের প্রশ্ন করেছিল তখন নভিন এবং ইউভিকা কথা স্বীকার করেছিলেন। প্রথমে বিয়ের পর সবকিছু নিখুঁত মনে হচ্ছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে নভিন ধীরে ধীরে তার প্রকৃত চেহারা দেখাতে শুরু করেন। সে জানত আরশানা অত্যন্ত ধনী, তার নামে অনেক সম্পত্তি ছিল। প্রায় 40 কোটি টাকা তার পিতার কাছ থেকে উত্তরাধিকার হিসেবে এবং প্রথম স্বামীর সঙ্গে ডিভোর্স সমঝোতার মাধ্যমে 15 কোটি টাকা সে পেয়েছিল। ভেতরে ভেতরে নভিনের বিয়ের মূল উদ্দেশ্য স্পষ্ট ছিল, সে আরশানার অর্থ চাইছিল। সে ভাবছিল আরশানার সঙ্গে বিয়ে করে সে তার বিপুল সম্পদে হাত বাড়াতে পারবে। ধীরে ধীরে নভিনের প্রকৃত মনোভাব প্রকাশ পেতে শুরু করে। বিয়ের প্রায় 5 বছর কেটে যাওয়ার পর সে আরশানার ওপর চাপ দেওয়া শুরু করে। সে চাইছিল তার সম্পত্তি ও ব্যবসার অংশীদার হয়ে যেতে। স্বামীর হিসেবে সে মনে করেছিল এটি তার অধিকার। প্রথমে সে চেষ্টা করেছিল নিজের ইচ্ছায় আরশানা যদি তাকে অংশ দেবে কিনা তা দেখার জন্য, কিন্তু শীঘ্রই বুঝতে পারে যে আরশানা কখনো তার সম্পদের কোনো অংশ স্বেচ্ছায় দেবে না। এই সময় আরশানার সন্তানরা বড় হতে শুরু করেছে। ছেলে প্রায় 16 বছর বয়সী। নাভিন বুঝতে শুরু করে যে কারণেই সে আরশানার সঙ্গে বিয়ে করেছে, তার অর্থ পাওয়ার আশা তা হয়তো শেষ পর্যন্ত সফল হবে না। আরশানা নাভিনকে আর কোনো টাকা দিতে রাজি হননি, কিন্তু নাভিন বারবার তাকে চাপ দিতে থাকে। এই বিষয়গুলো নিয়েই তাদের মধ্যে ঘন ঘন ঝগড়া শুরু হয়। ঠিক এই সময়েই আরশানার প্রথম স্বামীর ঘরে জন্মানো মেয়ে ইউভিকা এই জটিল পরিস্থিতির মধ্যে জড়িয়ে পড়ে। নাভিন যদিও ইউভিকার সৎ পিতা, আরশানার তৃতীয় স্বামী, তবুও তার অর্থলোভ আরও ভয়ঙ্কর রূপ নেয়। যখন সে বুঝে যায় যে আরশানা কখনোই স্বেচ্ছায় তাকে টাকা বা সম্পত্তির অংশ দেবে না,
তখন সে অন্য পথ খোঁজে। সে ইউভিকাকে কাজে লাগানোর পরিকল্পনা শুরু করে। তদন্তে বেরিয়ে আসে ইউভিকাও আরশানার সম্পত্তি ও অন্যান্য সম্পদের একটি অংশ চাইত। এই সুযোগেই নাবিন পরিবারের দুর্বল জায়গাটা খুঁজে পায়। ধীরে ধীরে সে ইউভিকাকে প্রভাবিত করতে শুরু করে, তার আবেগকে বিকৃত করে, ভালোবাসা, মিথ্যা আর প্রতারণার জালে জড়িয়ে ফেলে। নবীন ইউভিকাকে বলে যদি তারা দুজন একসঙ্গে থাকে তাহলে প্রায় 50 কোটি টাকার সম্পত্তি শুধু তাদেরই হবে। ইউভিকার ভাই বা অন্য কেউ কিছুই পাবে না। এমনকি সে ইউভিকাকে বিয়ে করার প্রস্তাবও দেয় এবং বলে যে তখন সমস্ত টাকার নিয়ন্ত্রণ ইউভিকার হাতেই থাকবে। এটা ছিল ভয়ঙ্কর ও শিউরে ওঠার মতো সত্য। একজন সৎ পিতা আরশানার প্রথম সংসারের মেয়েকে প্রলুব্ধ করার চেষ্টা করছিল শুধুমাত্র সম্পদের লোভে। ধীরে ধীরে আরশানা, নবীন ও ইউভিকার মধ্যকার সম্পর্ক সম্পূর্ণ ভেঙে পড়ে। আরশানা খুব শিগগিরই বুঝে যান তার স্বামী নিজের স্বার্থে তার মেয়েকেই ব্যবহার করছে। তিনি বহুবার ইউভিকাকে সাবধান করেন, বোঝানোর চেষ্টা করেন, কিন্তু ইউভিকা কিছুই শুনতে চায় না। এরপর আরশানা সরাসরি নবীনের মুখোমুখি হন, কিন্তু নবীন এক চুলও পিছু হটেনি। শেষ পর্যন্ত যখন কিছুই কাজ করল না, তখন আরশানা কঠোর সিদ্ধান্ত নেন। তিনি ইউভিকাকে টাকা দেওয়া বন্ধ করে দেন এবং নবীন ও ইউভিকা দুজনকেই বাড়ি থেকে বের করে দেন। ডিসেম্বরের প্রথম সপ্তাহেই নবীন ও ইউভিকা এক ভয়ঙ্কর পরিকল্পনা করে। নবীন তার বন্ধুদের বলে যে সে আরশানাকে ভালোবাসত, তাকে সাহায্য করত, তার সম্পত্তি রক্ষা করত, কিন্তু তবুও আরশানা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। সন্তোষ ও তার আরও কয়েকজন বন্ধু তাকে সাহায্য করতে রাজি হয়। তাদের পরিকল্পনা ছিল স্পষ্ট, আরশানা ও তার ছেলেকে পথ থেকে সরিয়ে দিতে হবে, তাহলে সমস্ত সম্পত্তি তাদের হাতেই চলে আসবে। নবীন ইউভিকাকে প্রতিশ্রুতি দেয় যে সব শেষ হলে তারা বিয়ে করবে এবং শান্তিতে সংসার করবে।